আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। এই মুভিতে এমন একটা সাইকো কিলারকে দেখানো হয়েছে যে বিয়ের রাতে নববধূদের কিডন্যাপ করে এবং রেপ করে হত্যা করে। কে এই সাইকো কিলার? কেনই বা নববধূদের কিডন্যাপ করে হত্যা করছে তা জানতে হলে এই ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। মুভির শেষে এমন একটা টুইস্ট আছে যা আপনাদের ব্রেন নিয়ে খেলবে। আপনারা বলতে বাধ্য হবেন এটাও কি সম্ভব? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিনেপ্লেক্স 15। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে বসে পড়ুন এই সাইকো কিলার সম্পর্কে জানতে। মুভির শুরুতে ওডেলা রেল স্টেশন দেখানো হয়। এখানে একটা মেয়ে সারা গায়ে কাদামাটি মেখে একটা মানুষের কাটা মাথা নিয়ে পুলিশ স্টেশনে আসে আর এসআই লক্ষণের টেবিলের উপরে রাখে। তখন পুলিশ তাকে বলে বাকি বডিটা কোথায়। সেই মেয়েটি তখন তাদের একটি কুয়োর কাছে নিয়ে যায়। পুলিশ সেই কুয়ো থেকে বাকি বডি তুলতে শুরু করে আর সেখানে অনুদীপ নামে একজন পুলিশ অফিসারকে দেখা যায়। সে 3 মাসের ট্রেনিংয়ের জন্য এই গ্রামে এসেছে। এরপর কাহিনীর ফ্ল্যাশব্যাকে যায়, অর্থাৎ অনুদীপ এই পুরো ঘটনা দর্শকদের বলতে থাকে। এখন আপনাদের কিছু চরিত্রের সাথে পরিচয় করানো যাক। একজন মেয়ে যার নাম রাধা আর তার স্বামী তিরুপতি, তারা সবাই এই গ্রামে ধোপা ছিল। রাধা তার স্বামীকে ঝাড়ু দিয়ে মারছিল, কারণ তিরুপতি প্রতিদিন মদ খেয়ে আসতো আর মদ খেয়ে আসলে তো মার খেতেই হবে। এরপর আমরা আরও একটি মেয়েকে দেখতে পাই যার নাম মাধবী। মাধবী আর ভিনটেসের রিসেন্টলি বিয়ে হয়েছে আর আজ তাদের বিয়ের প্রথম রাত। এরপর বিবেক নামের একজন ছেলেকে দেখানো হয় যে মাধবীকে অনেক ভালোবাসতো, কিন্তু মাধবী তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে। বিবেক বন্ধুদের সাথে মদ খেতে খেতে সে বলে আমি মরে যাব। তখন তার এক বন্ধু তাকে বলে মারতে হয় তাকে মারো, তুমি কেন মরবে। পরদিন সকালে মাধবীর এক জায়গায় লাশ পাওয়া যায়। অনুদীপ ও তার টিম সেখানে পৌঁছে যায়। তখন জানা যায় মাধবীকে রেপ করে হত্যা করা হয়েছে, অর্থাৎ সেই দিন মাধবীর বিয়ের প্রথম রাত ছিল আর সেই রাতেই সে খুন হয়েছে। মাধবীর মৃত্যুর খবর শুনে ভিনটেস অনেক ঝটকা খায়। মার্ডার স্পট চেক করার পরে অনুদীপ একটা ফুটপ্রিন্ট পায়। সবাইকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ বিবেক সম্পর্কে জানতে পারে। তখন এসআই লক্ষণ কারো কোনো কথা না শুনেই বিবেককে থানায় নিয়ে আসে, জেরা করে কেন সে মাধবীকে হত্যা করেছে। বিবেক তখন বলে স্যার, আমি মাধবীকে অনেক ভালোবাসতাম, আমি কেন তাকে মারতে যাব। লক্ষণ খুব মাথা গরম একজন মানুষ। বিবেককে উল্টো করে ঝুলিয়ে তার পিছন দিয়ে একটি লাঠি ঢুকিয়ে দেয়। ব্যথা ও ভয়ে সে স্বীকার করে যে সেই মাধবীকে খুন করেছে। অনুদীপ থানায় আসলে সে বলে স্যার, আপনি তো শিক্ষিত মানুষ, স্যার আপনিই বলেন আমি কেন মাধবীকে খুন করব। অনুদীপ তখন বিবেককে ছেড়ে দেয়। তখন লক্ষণ বলে আপনি কেন ওকে ছেড়ে দিলেন? আমি শিওর বিবেকই মাধবীকে খুন করেছে। আপনার এডুকেশন থাকলেও আমার আছে অভিজ্ঞতা, আর এইসব কেসে এটাই হয়। তখন অনুদীপ লক্ষণকে বোঝাতে থাকে মার্ডার স্পটে আমরা যে ফুটপ্রিন্ট পেয়েছি সেই জুতোর সাইজ 10 আর মাধবীর গোপনাঙ্গে যে বীর্য পাওয়া গেছে সেগুলো 30 বছর বয়সী একজন মানুষের। এদিকে বিবেকের পায়ের সাইজ 8 আর তার বয়স 24-25 বছরের বেশি হবে না। তখন পুলিশ বিবেককে ছেড়ে দেয়। পুলিশ স্টেশনে তখন একটা ফোন আসে আর তারা জানতে পারে সেই গ্রামে আরো একটি খুন হয়েছে। আশ্চর্য বিষয় হলো এই মেয়েটারও গতকালই বিয়ে হয়েছে। অনুদীপ বুঝতে পারে এটা কোনো সাইকো কিলারের কাজ। অনুদীপ সেই রাতে আবার সেই মার্ডার স্পটে আসে কোনো ক্লু খোঁজার জন্য। সেখানে এসে অনুদীপ একটা মোবাইল খুঁজে পায়। পুলিশ স্টেশনে এসে অনুদীপ সে মোবাইলে একটি ভিডিও দেখতে পায়। সেই ভিডিওতে শুধু ভয়েস শোনা যাচ্ছিল। কিলার তাকে জিজ্ঞেস করছে তার প্রথম রাত কেমন কেটেছে, তার হাজবেন্ড তার সাথে কি কি করেছে, সব ডিটেলসে জানতে চায় কিলার। এসব কথা মেয়েটির কাছে জানতে চাইলে মেয়েটি ভয়ে সব বলতে থাকে তার হাজবেন্ড তার সাথে কি কি করেছে। এরপর সে সাইকো কিলার তাকে রেপ করে হত্যা করে। পরদিন সকালে চান্দুর কাজিন গোসলে গেলে চান্দু তা দেখতে থাকে এবং সেটা ভিডিও করতে থাকে, যদিও তার সাথে চান্দুর বিয়ে ঠিক হয়ে আছে। চান্দুর বেস্ট ফ্রেন্ড শাম্বু একজন ফটোগ্রাফার ছিল। চান্দু ও শাম্বু নিজেদের মধ্যে প্রন ভিডিও শেয়ার করত। এরপর পুলিশ সেই ভিডিওর ভয়েসটা শুনিয়ে সবাইকে প্রশ্ন করে কেউ এই ভয়েসটা চিনে কিনা, কিন্তু প্রায় কেউই এই ভয়েসটা চিনতে পারে না। পুলিশ যখন রাধার ভাষায় যায় তখন চান্দু সেই ভয়েস শুনে বুঝতে পারে এটা শাম্বুর ভয়েস। পুলিশ তখন শাম্বুকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। তখন শাম্বু লয়ার এসে বলে সেই মেয়েটি যেদিন খুন হয়েছে সেই দিন শাম্বু এই গ্রামে ছিল না,
সে অন্য গ্রামে গিয়েছিল বিয়েতে অ্যাটেন্ড করতে। তখন অনুদীপ লক্ষণকে বলে এই গ্রামের সবাইকে ডিএনএ টেস্ট করালে কেমন হবে। তখন লক্ষণ বলে আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি জানেন এই গ্রামে কত মানুষ থাকে? সবার ডিএনএ টেস্ট আসতেই তো 2 মাস লেগে যাবে। এর আগে একজনের ডিএনএ টেস্ট আসতে 1 মাস লেগে গিয়েছিল। আপনি এইসব চিন্তা ছেড়ে দিন। এরপর অনুদীপ লক্ষণকে বোঝায় এই গ্রামে 6,000-এর মতো মানুষ আছে, এর মধ্যে আমরা মহিলাদের বাদ দেব। আর আমরা খুঁজছি যার পায়ের সাইজ 10 আর বয়স 25 থেকে 30-এর মধ্যে, আর হাইট 5 ফিট 8 ইঞ্চির আশেপাশে। আর এইভাবে বাছাই করলে এই গ্রামে 25 থেকে 30 জন মানুষের বেশি পাওয়া যাবে না। আর তাদের ডিএনএ হায়দ্রাবাদ পাঠালে 10 দিনের মধ্যেই রিপোর্ট চলে আসবে। পুলিশ এমন সব লোকের ডিএনএ কালেক্ট করতে শুরু করে। একদিন এই গ্রামের প্রধান পুলিশ স্টেশনে আসে তার মেয়ের বিয়ের ইনভাইটেশন দিতে। অনুদীপ গ্রাম প্রধানকে বলে, স্যার দেখেছেন তো এই গ্রামের কি অবস্থা, এক এক করে মেয়েদের খুন হচ্ছে, আপনি এই বিয়ে থামিয়ে দিন। গ্রাম প্রধান রেগে গিয়ে বলে, আপনি কয়দিন হয়েছে এই গ্রামে এসেছেন? আমি এই গ্রামে বড় হয়েছি, কারো সাহস নেই আমার মেয়ের গায়ে হাত দেওয়ার। অনুদীপ কোনো রিস্ক না নিয়ে সেই বিয়েতে সিকিউরিটি বাড়িয়ে দেয়। বিয়ে খুব ভালোভাবে হয়ে যায় আর তাদের প্রথম রাতও খুব ভালোভাবে কাটে। পরদিন অনুদীপ কনস্টেবলদের ফোন দিয়ে জানতে চায় সেখানকার অবস্থা কেমন। তারা জানায় বর বউ দুজনেই সেভ আছে। সেই দিন সকালে প্রিয়া তার বন্ধুকে বিদায় দিতে স্টেশনে যায়। অনুদীপ কনস্টেবলদের তাদের ফলো করতে বলে। প্রিয়া স্টেশনে পৌঁছায় আর তার বন্ধুকে বিদায় দেওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। আর কনস্টেবল দুজন দূরে দাঁড়িয়ে চা খাচ্ছিল আর তাদের উপর পাহারা দিচ্ছিল। তখন স্টেশনে একটা ট্রেন আসে। ট্রেন চলে গেলে দেখে সেখানে প্রিয়া নেই আর তার বন্ধু সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। পুলিশ দুজন খুব দ্রুত অনুদীপকে সব জানায়। অন্যদিকে দেখা যায় প্রিয়াকে নিয়ে কিলার একটা খেতে আসে। প্রিয়া তাকে প্রশ্ন করে, তুমি কি সেই কিলার? কিলার তখন বলে, হ্যাঁ আমি সেই। এখন তুমি বলো তোমার বাসরাত কেমন কেটেছিল, তুমি এগুলো বললেই তোমাকে ছেড়ে দেব। অন্যদিকে অনুদীপ সেই খেতে আসে আর সেই কিলারকে খুঁজতে থাকে। কিলার তখন পুলিশের উপর হামলা করে পালিয়ে যায়। আসলে পুলিশ আসার আগেই কিলার প্রিয়াকে হত্যা করে ফেলেছিল। কিলারের মুখ ঢাকা থাকায় অনুদীপ তাকে চিনতে পারেনি, কিন্তু অনুদীপ ফায়ার করে তাকে ধাওয়া করতে থাকে। আর অনেক চেষ্টার পরে অনুদীপ তাকে ধরে ফেলে। সে লোকটা আর কেউ নয়, তিরুপতির ভাই চান্দু ছিল। চান্দুকে পুলিশ স্টেশনে এনে মারধর করা হয়, কিন্তু চান্দু জানায় সে কাউকেই মারেনি, এমনিতেই সেই খেতে গিয়েছিল। তখন সেই গ্রাম প্রধান পুলিশ স্টেশনে আসে আর লক্ষণকে টাকা দিয়ে বলে চান্দুকে তার হাতে তুলে দিতে, কারণ চান্দু তার মেয়েকে খুন করেছে, তাই সে তার নিজ হাতে চান্দুকে শাস্তি দেবে। টাকার লোভে লক্ষণ চান্দুকে গ্রাম প্রধানের হাতে তুলে দেয়। কিছুক্ষণ পর অনুদীপ এসে সবাইকে বকতে থাকে। সে লক্ষণকে বলে কেন এমন একটা ক্রিমিনালকে ছেড়ে দেওয়া হলো। এইসব নিয়ে লক্ষণ ও অনুদীপের মাঝে ঝগড়া হতে থাকে। লক্ষণ অনুদীপকে বলে, স্যার এটা আমার কাছে শুধু একটা চাকরি, আমার বাড়িতে 3টা মেয়ে আছে, এই চাকরির টাকায় আমার মেয়েদের বিয়ে হবে না, আমার টাকা চাই। এই চাকরি আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু আমার কাছে টাকা কামানোটাই ইম্পর্টেন্ট। এমনই বেশ ইমোশনাল কিছু কথা বলে লক্ষণ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে পুলিশ স্টেশনে রাধা ও তিরুপতি আসে এবং অনুদীপকে বলে, স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে, চান্দু এমন কাজ করতেই পারে না, ও কোথায় আছে? অনুদীপ তাদের বলে, চান্দু এখানে নেই, গ্রাম প্রধান তাকে নিয়ে গেছে। গ্রাম প্রধান চান্দুকে অনেক টর্চার করতে থাকে। তখন সেখানে রাধা ও তিরুপতি আসে। গ্রাম প্রধান রাধাকে বলে, তোমরা কোনো চিন্তা করো না, চান্দু আমার মেয়েকে অনেক কষ্ট দিয়ে মেরেছে, তাই আমি চান্দুকে তার শরীর থেকে সব রক্ত বের করে নিয়ে তিলে তিলে মারব, তোমরা এখান থেকে চলে যাও। অনেক রিকোয়েস্ট করার পরও গ্রাম প্রধান তাকে ছাড়ে না। এরপর রাধা ও তিরুপতি অনেক বড় বড় 2জন মানুষের কাছে যায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এরপর অনুদীপ গ্রাম প্রধানের কাছে ফোন করে বলে, গ্রামে আরও একজনের খুন হয়েছে, চান্দু আপনার মেয়েকে খুন করেনি। এ কথা শুনে গ্রাম প্রধান শকড হয়ে যায়। গ্রাম প্রধান সেই ঘটনাস্থলে গিয়ে পুলিশদের অনেক কথা শোনাতে থাকে। এখানে যে মেয়েটির খুন হয়েছে সেই মেয়েটিরও গতকালই বিয়ে হয়েছে। এরপর গ্রাম প্রধান চান্দুর ট্রিটমেন্ট করে তাকে বাড়িতে দিয়ে আসে। এর সাথে কিছু টাকা রাধার হাতে দিয়ে তাকে সরি বলে, কিন্তু সেই টাকা রাধা না নিয়ে গ্রাম প্রধানকে বলে, এই টাকা আপনিই রেখে দিন, পরবর্তী ভোটে আপনার কাজে লাগবে। অন্যদিকে সেই কেস নিয়ে অনুদীপ ভাবতে থাকে। ঠিক তখন অনুদীপের গার্লফ্রেন্ড তাকে ফোন দেয়।
তখন অনুদীপ তার গার্লফ্রেন্ডের কাছে অনেক দুঃখ প্রকাশ করতে থাকে। তাকে বলে সে এই জবের জন্য পারফেক্ট না। ছোট্ট একটা গ্রামে একটা সাইকো কিলার ঘুরছে, কিন্তু সে আইপিএস অফিসার হওয়া সত্ত্বেও সে তাকে ধরতে পারছে না। তখন তার গার্লফ্রেন্ড তাকে বলে, চলো আমরা দুইজন ওই গ্রামেই বিয়ে করে ফেলি, আর কিলার আমাকে মারতে আসবে আর তুমি তাকে ধরে ফেলবে। অনুদীপ প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। এরপর অনুদীপ সেই গ্রামের লোকাল টিভি চ্যানেলে তার বিয়ের ইনভিটেশন সবাইকে দেয়। এরই সাথে কিলারকেও চ্যালেঞ্জ করে যে তার ক্ষমতা থাকলে যেন তার বউকে সে কিডন্যাপ করে। এরপর আমরা দেখতে পারি অনুদীপের বিয়েতে সবাই এসেছে। তখন শাম্বু চান্দুকে বলে, শালা এই পুলিশটি কি মাল রে, কাকে বিয়ে করেছে, তুই তাড়াতাড়ি আয়। কিন্তু চান্দু তার কথা ইগনোর করে। এরপর কিলার অনুদীপের ঘরের সামনে একটি চিঠি রেখে যায়। সেখানে লেখা ছিল, তোমার বিয়ের জন্য শুভকামনা রইল, আর তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, আজ রাতে রেডি থেকো। এরপরে দেখানো হয় চান্দু, তিরুপতি ও শাম্বু তাদের নিজেদের ঘরে মদ খেয়ে পার্টি করছে। তখন শাম্বু আবার বলে, পুলিশের বউটা আসলে অনেক সুন্দর, তুই তো দেখলি না। তখন চান্দু বলে, আমি ওই পুলিশ থেকে আমার প্রত্যেকটা মারের বদলা নেব। অন্যদিকে অনুদীপ ও তার বউ তাদের প্রথম রাত পালন করতে থাকে। মাঝরাতে রাধা উঠে পানি খাওয়ার জন্য। হঠাৎ ছাদের এক কোণা থেকে একটি বক্স তার সামনে পড়ে। তখন রাধা সে বক্স খুলে দেখে মেয়েদের কিছু কাপড় চোপড়, আর এরই সাথে কিছু গয়নাও দেখতে পায় রাধা, যেগুলো রাধার ছিল না। এগুলো দেখে রাধা একটু শকড হয়ে যায়। রাধা বাথরুমে যাওয়ার নাম করে বাহিরে আসে এবং একটা আংটি নিয়ে গ্রাম প্রধানের কাছে গিয়ে বলে, এটা প্রিয়ার কিনা। তখন গ্রাম প্রধান বলে, হ্যাঁ এটাই প্রিয়ার। পরে মাধবীর বাড়িতে গিয়ে আরও একটা গহনা দেখিয়ে বলে, এটা মাধবীর কিনা। তখন তারাও বলে, হ্যাঁ এটা মাধবীরই। তখন রাধা বাসায় ফিরে দেখে তিরুপতি ও চান্দু বাসায় নেই। তখন রাধা তাদের ফোন দেয়, কিন্তু তাদের ফোন বন্ধ ছিল। পরদিন তিরুপতিকে দেখা যায় অনুদীপের বাসার সামনে। অনুদীপ তাকে বলে তাদের বাসায় আরো কিছু কাপড় আছে, তিরুপতি যেন সেগুলো নিয়ে যায়। তখন রাধা অনুদীপকে ফোন দিয়ে বলে তার ওয়াইফ ঘরে আছে কিনা চেক করতে। রাধার কথা মতো অনুদীপ ঘরে গিয়ে দেখে তার ওয়াইফ সেখানে নেই। অনুদীপ তখন পাগলের মতো খুঁজতে থাকে। রাধা অনুদীপকে বলে, এই কিলার আর কেউ না, তার স্বামী তিরুপতি। মানে কাপড় নেওয়ার জন্য যখন তিরুপতি তাদের ঘরে গিয়েছিল, তখন তিরুপতি তার ওয়াইফকে অজ্ঞান করে সে কাপড়ে করে নিয়ে গেছে। পরে রাধা তার স্বামী তিরুপতিকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে রাধা একটা শুকনো কুয়ার কাছে দেখে সে মেয়েটার সাথে জোর করে খারাপ কাজ করছিল। রাধার আওয়াজ শুনে তিরুপতি উপরে উঠে আসে। তখন রাধা কান্নাকাটি করতে করতে বলে, তুমি কিভাবে এত বদলে গেছো? তখন তিরুপতি বলে, আমার বদলে যাওয়ার কারণ তো তুমি। তারপর তিরুপতি তার কাহিনী বলতে শুরু করে। 10 বছর আগে রাধা ও তিরুপতির বিয়ে হয়, কিন্তু এতে রাধার কোনো ইচ্ছেই ছিল না। রাধা সেই প্রথম রাতে বলে দেয় সে তার ইচ্ছার বিরুদ্ধেই বিয়ে করেছে, তাই সে মন থেকে তাকে মেনে নিতে পারবে না। কিন্তু তারপরেও যদি তিরুপতি তার সাথে কিছু করতে চায়, তাতে রাধার কোনো অসুবিধা নেই। এরপর রাধা তিরুপতিকে জিজ্ঞেস করে সে দাঁত ব্রাশ ও গোসল করেছে কিনা, কারণ তার শরীর থেকে অনেক দুর্গন্ধ আসছিল। রাধা তিরুপতির সাথে কখনোই এক হতে আসেনি। এরপর থেকে যখনই তিরুপতি রাধার কাছে আসতো, তখনই রাধা ঘৃণায় কাঁদত, আর রাধার মনে হতে থাকে তিরুপতি অক্ষম ছিল। আর এভাবেই কেটে যায় তাদের 10 বছর। মাধবীর বিয়ের দিন তিরুপতি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তিরুপতি তাদের দেখে ফেলে। এটা দেখে তিরুপতির মনে হয় সে কি আসলে অক্ষম নাকি সক্ষম। সেটা টেস্ট করার জন্যই মাধবীকে কিডন্যাপ করে আর তাকে রেপ করে হত্যা করে। এভাবে তার এই সব কাজ চলতে শুরু করে। এগুলো বলে যখন তিরুপতি আবার সেই মেয়েটির কাছে যেতে চায়, তখন রাধা তিরুপতির পায়ে ধরে আটকায় এবং কান্নাকাটি করতে থাকে। তখন তিরুপতি একটি লাঠি দিয়ে বাড়ি মেরে রাধাকে অজ্ঞান করে। আবার সে মেয়েটির দিকে যায়, সে কুয়োর মধ্যে নেমে রেপ করতে শুরু করে। রাধার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে এলে সে একটা ধারালো কোদাল নিয়ে কুয়োতে লাফ দিয়ে নেমে তিরুপতির ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলে আর নিজের পোশাক খুলে সেই মেয়েটিকে ঢেকে দেয়। তারপর রাধা তিরুপতির কাটা মাথা নিয়ে পুলিশ স্টেশনের দিকে এগিয়ে যায়। মুভির শুরুতে আসলে এই সিনটাই দেখানো হয়েছিল। আসলে তিরুপতির মতো হাজারো সাইকো আমাদের সমাজে আছে, যাদের ছোট করতে করতে আমরাই ভুল করেছি। তারা তাদের নিজেদের প্রমাণ করতে গিয়ে অপরাধ করে অপরাধী হচ্ছে,
আর এই মেসেজটি দিয়ে এই মুভি শেষ দেখানো হয়। ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।